সহজ জয়। আমরা একটা সহজ জয়ই বলতে পারি ভারতের বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে তাদের দ্বিতীয় ম্যাচে। এবং এই ম্যাচটাও কোথাও গিয়ে একটা সেই প্রথমে বলেছিলাম না ইউএইর ম্যাচটা মিস ম্যাচ, সেরম ধরনেরই কিন্তু প্রমাণ হলো। যদিও ফার্স্ট ইনিংস দেখার পর মোটেই এটা প্রেডিক্ট করা যাচ্ছিল না যে এতটা একতরফা খেলাটা হবে। তবে ফার্স্ট ইনিংসের পর যেভাবে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া খেললো এই ম্যাচটা, এটা সুপার ফোরের ম্যাচ তো মনেই হলো না। এটা একটা সেই মানে কি বলবো কোয়ালিফায়ার ম্যাচে মনে হচ্ছিল বাংলাদেশের জন্য, আর ইন্ডিয়ার জন্য মনে হচ্ছিল কোনো ওয়ার্ম আপ ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ। এরম ভাবেই ইন্ডিয়া সেকেন্ড ইনিংসটা খেললো, বোলিংটা করলো। তো প্রথমেই বলতে হয় ইন্ডিয়া কিন্তু প্রথমে ব্যাটিং করে, ফার্স্ট ব্যাটিং ইন্ডিয়া করে, এবং বাংলাদেশের কাছে কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ ছিল। আজকের ম্যাচটা যদি তারা জিতে যেত, তারা কিন্তু অলরেডি শ্রীলঙ্কাকে হারিয়ে এসছে। তো বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিতে যেত তাহলে কিন্তু বাংলাদেশ ফাইনালে ওঠার একটা ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ডার হয়ে যেত। বাট সেই বলে না মানে বাংলাদেশ তো হারলোই, উল্টে এমন একটা রান রেট নিয়ে হেরেছে বাংলাদেশ, যে রান রেটটা মানে বলারই নয়। মানে খুবই একটা একতরফা খেলা, 41 রানে হেরেছে বাংলাদেশ। তো প্রথমে যদি আমি প্রথম থেকে এটা বলি, প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করে, এবং ইন্ডিয়ার ব্যাটিং এ যদি আমি ব্যাটিং বলি, ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং এ যথেষ্ট খামতি দেখা গেছে আজকে। তার কারণ ওপেনিং পার্টনারশিপ একদম বিস্ফোরক হয়। বিস্ফোরক মানে বিস্ফোরক ওপেনিং পার্টনারশিপ হয়। অভিষেক শর্মা বলতেই হয়, মানে এই প্লেয়ারটার ওপর কিন্তু আলাদা করে ফোকাস থাকছেই। এবং এটা বোঝা যাচ্ছে যে ইয়াশাসভি জয়সওয়াল এত ভালো টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট খেলার পরেও সে কিভাবে টি-20 টিমে চান্স পাচ্ছে না। তার কারণ অভিষেক শর্মা যেভাবে টি-20 ক্রিকেটটাকে মাস্টারি করেছে, সেটা কিন্তু বলতেই হয়। বিশেষ করে টি-20 ক্রিকেটের ওপেনিং স্লটটাকে সে একটা, আমরা আগে এগুলো সেই ফরেনের প্লেয়ার মানে অস্ট্রেলিয়ান প্লেয়ার ডেভিড ওয়ার্নারের মধ্যে দেখতাম, নিউজিল্যান্ড প্লেয়ার ব্র্যান্ডন ম্যাককালামের মধ্যে দেখতাম যে এরকম স্ট্রাইক রেটে এরকম কনসিস্টেন্ট বেসিসে রান করা, ক্রিস গেলের মধ্যে দেখতে পেতাম। আর ইন্ডিয়ায় সেরকম প্লেয়ার আমরা কখনোই দেখিনি যাদের এতটা স্ট্রং স্ট্রাইক রেটে তারা ওপেনিং এ খেলতো এইরকম আন্দাজে। কিন্তু তার সেই খেলাটা কিন্তু অভিষেক শর্মা দেখাচ্ছে ওপেনিং পজিশনে, তাই হয়তো অন্যান্য ওপেনাররা রেস্ট করছে। বাট ওপেনিং পার্টনারশিপ ভালো হয়। যদিও গিল 19 বলে 29 রানই করে, সেও কিন্তু একটা মোটামুটি হেলদি স্ট্রাইক রেটই মেনটেন করে, যেহেতু পাওয়ার প্লেটাও পায়। 152 স্ট্রাইক রেট, 2 4 1 6। বাট অভিষেক শর্মা বলতেই হয় 37 বলে 75 রান, 5টা 6 এবং 6টা 4, 202 স্ট্রাইক রেট। দুর্দান্ত দুর্দান্ত ইনিংস অভিষেক শর্মার, যতই বলা হয় ততই কম হবে অভিষেক শর্মার জন্য। তবে এক্ষেত্রে কিন্তু একটা টুইস্ট আসে, যখন প্রথম উইকেট পড়ে শুভমান গিলের 77 রানে, এবং 83 রানে যখন শিবম দুবেকে 3 নম্বরে পাঠানো হয়, শিবম দুবে কিন্তু কিছুই করতে পারে না, এবং 83 রানের মাথায় ইন্ডিয়ার 2টি উইকেটও পড়ে যায়। রিশাদ হোসেন কিন্তু একে আউট করে দেয়, শিবম দুবেকেও আউট করে দেয়। বাট তারপর সূর্য কুমার যাদব ব্যাটিং করতে আসে, টিমের ক্যাপ্টেন। আর আজকে সূর্য কুমার যাদবও কোথাও গিয়ে একদমই একটা বোগাস ইনিংস আমি বলতে পারি। সূর্য কুমার যাদবের থেকে অনেক বেশি এক্সপেকটেশন। সে কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি সে যে সময় ইন্ডিয়া সেই টেমপ্লেটে খেলতো, যখন রাহুল, রোহিত শর্মা ওপেন করতো, 3 নম্বরে বিরাট কোহলি আসতো, সেই টেমপ্লেট ছিল ইন্ডিয়ার, অতটা অ্যাগ্রেসিভ টেমপ্লেট ছিল না। সেই সময় কিন্তু এই সূর্য কুমার যাদবই আমাদেরকে এন্টারটেন করতো নাম্বার 4-এ এসে। এবং সেই সূর্য কুমার যাদবই কিন্তু আমাদের খেলাটা মানে টি-20 ক্রিকেটটাকে এনজয় করতে শিখিয়েছিল সেই সময়। সেই সূর্য কুমার যাদবের থেকে কিন্তু ব্যাটিং অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি এক্সপেকটেশন থাকে আমাদের। বাট সেটা সামহাও ফুলফিল করতে পারেনি, যে 11 বলে 5 রানে আউট হয়ে যায়। হার্দিক পান্ডিয়া একটা ক্রুশিয়াল ইনিংস খেলে, 29 বলে 38 রান, 4টে 4, 1টা 6। এবং হার্দিক পান্ডিয়া কিন্তু বারবার এটা প্রমাণ করছে যে সে কিন্তু ব্যাটিং এবং বোলিং দুটো দিকেই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার কিন্তু, এবং ফিল্ডিং, আমি বলতেই হয় ফিল্ডিং, 3টে দিকেই কিন্তু হার্দিক পান্ডিয়া ইকুয়ালি ইম্পর্টেন্ট। হার্দিক পান্ডিয়াকে ছাড়া লিমিটেড ওভারের টিম ইন্ডিয়া কখনো সিলেক্ট করতেই পারবে না, কারণ হার্দিক পান্ডিয়ার কোনো বিকল্প নেই। এটা আমি একটা স্টেটমেন্টই দিয়ে দিলাম তোমাদের কাছে। তার কারণ এটা পারবে না ইন্ডিয়া, কারণ হার্দিক পান্ডিয়া যে ক্যালিবারটা নিয়ে আসে, বোলিং ব্যাটিং ফিল্ডিং তিনটেই করছে ইকুয়ালি, তো সেই জায়গাটা কিন্তু কেউই ফুলফিল করতে পারবে না। হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রান করে। তিলক ভর্মা আজকে অনেক নিচে ব্যাটিং করতে নামে, 7 বলে 5 রান করে সেও আউট হয়ে যায়। অক্ষর প্যাটেল খুবই স্ট্রাগলিং একটা ইনিংস, 15 বলে মাত্র 10 রান করে, তার ব্যাটে বলে একদমই হয়নি আজকে। এবং বলতেই হয় সঞ্জু স্যামসনকে কিন্তু ইন্ডিয়া আজকে ব্যাটিং এ নামায়নি। এবং এইখানেই আমার একটা প্রশ্ন,
ইন্ডিয়া কিন্তু কন্টিনিউয়াসলি এক্সপেরিমেন্টাল মোডেই আছে, যদিও বা এশিয়া কাপ জিতেও যেতে পারে ইন্ডিয়া, হয়তো একতরফাই ইন্ডিয়া এশিয়া কাপটা জিতে গেল। কিন্তু যখন বড় টুর্নামেন্ট আসবে, যখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষরা থাকবে, সেই সময়ও কি ইন্ডিয়া এরকম এক্সপেরিমেন্ট করে যাবে? এটাই কিন্তু দেখার। তার কারণ সঞ্জু স্যামসনের ব্যাটিং অর্ডার কিন্তু ফিক্সড নেই, এবং আমি বলতে পারি এই টিমটার কারোরই ব্যাটিং অর্ডার ফিক্সড নেই। এটা একদিকে ভালো, ফ্লেক্সিবল থাকা ভালো, যখন যার দরকার সে তখন গিয়ে ব্যাটিং করে দিচ্ছে। বাট সঞ্জু স্যামসন যে ক্যালিবারটা নিয়ে এসেছিল, যখন ইন্ডিয়ার হয়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ওপেনিং শুরু করে, অভিষেক শর্মা কিন্তু প্রথম কয়েকটা সিরিজে সেভাবে ক্লিক করেনি। সঞ্জু স্যামসনই কিন্তু প্রথম দিকে সেঞ্চুরি গুলো মেরেছিল। সাউথ আফ্রিকাতে গিয়ে 3টে সেঞ্চুরি আমার মনে আছে, বাংলাদেশের বিরুদ্ধে সেই সেঞ্চুরিটা, যেখানে ইন্ডিয়া তাদের এভার হাইস্ট 297 রান করেছিল, সেগুলো কিন্তু কখনোই আমি ভুলে যাইনি। বাট সঞ্জু স্যামসনকে কোথাও গিয়ে এই টিমের ব্যাটিং অর্ডারে কিন্তু ফিক্সড করতে পারছে না। ইন্ডিয়ার কাছে কিন্তু অপশন আছে যে সঞ্জু স্যামসন ওপেনার বা নাম্বার 3 প্লেয়ার, তাকে যদি 7 নম্বরে 8 নম্বরে খেলানো হয়, তার থেকে ভালো 7-8 নম্বরেই যে প্লেয়ারটা খেলে তাকেই তুমি খেলাও, তাকেই দিয়ে তুমি উইকেট কিপিং করো। কারণ সঞ্জু স্যামসন এমনিও ওয়েস্টই হচ্ছে এই টিমে, শুধু কিপিং করার জন্য আমার মনে হয় না সঞ্জু স্যামসনকে এই টিমে কোনো দরকার আছে বলে। তার ব্যাটিংটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট তার ব্যাটিং আজকে সামাও সবাইকে ব্যাটিং করিয়ে নেওয়ার পরেও তার ব্যাটিং আসেনি। অক্ষর প্যাটেলের আগে অন্তত সঞ্জু স্যামসনের আসাটা উচিত ছিল আমার মনে হয়, বাট সেটাও টিম ইন্ডিয়া করেনি। তো ওভারঅল খুবই একটা পুয়ার এবং অ্যাভারেজ পারফরমেন্সই আমি বলতে পারি। যদি অভিষেক শর্মা, সরি, শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার ইনিংস গুলোকে আমি বার করে দিই, তাহলে কিন্তু খুবই অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ একটা ইনিংস আমি বলতে পারেন। এটা বাংলাদেশ বলে হয়তো ইন্ডিয়া একতরফা জিতে গেছে, বাট অন্য কোনো টিম হলে কিন্তু এতটা সহজে ইন্ডিয়া জিততে পারতো না, বা বলা যেতে পারে হয়তো হেরেও যেতে পারত। সেকেন্ড ইনিংস যদি বাংলাদেশ ইনিংসের কথা বলি, সেখানে সাইফ হাসান একাই একটা প্লেয়ার যে 51 বলে 69 রান করে, 5টা 6 3টে 4 মেরে। বাকি কেউ আর রান করতে পারে না এবং একতরফাই বাংলাদেশ হেরে যায়। আমি যদি বলি আরেকটা হাসান যে ব্যাটিং করতে নেমেছিল, 3 বলে 1 রান করে বুমরার শিকার হয়। ইমন 19 বলে 21 রান, একদমই 110-এর স্ট্রাইক রেট টি-20 ক্রিকেটে কখনোই জাস্টিফাইড না। আর যেখানে তুমি 170 রান চেস করছো, সেখানে কুলদীপ যাদবের শিকার হয়। তহিদ হৃদয় 10 বলে 7 রান, সাদাব হোসেন 3 বলে 0 রান, জাকের আলী আজকে ক্যাপ্টেন্সি করছিল লিটন দাসের অনুপস্থিতিতে, সেও কিন্তু 5 বলে মাত্র 4 রানই করে। তার থেকে কিন্তু অনেকটাই বেশি এক্সপেকটেশন ছিল, সে কিন্তু ভালো উইকেট কিপার ব্যাটসম্যান, বাট স্টিল সে 5 বলে 4 রান করে। সাইফুদ্দিন 7 বলে 4 রান করে, রিশাদ হোসেন 3 বলে 2, এবং তানজিম সাকিব প্রথম বলেই আউট হয়ে যায়। লাস্টে নট আউট থাকে আহমেদ। বাট এটা কিন্তু কোনোই একটা পারফরমেন্স না। বাংলাদেশ কিন্তু ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ খেলবে, আজকে একটা কালকে একটা। কালকে কিন্তু তাদের ম্যাচ আছে পাকিস্তানের বিরুদ্ধে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশ যে মোমেন্টামটা হঠাৎ করে গেইন করেছিল সুপার 4-এ এসে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া, আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে হেরে কিন্তু তারা অনেকটাই ব্যাকফুটে চলে গেল। এবং শুধু হার নয়, বড় মার্জিনে হার, 41 রানে হার, এবং একতরফা। মানে সেকেন্ড ইনিংসটা দেখা যাচ্ছিল না, সেকেন্ড ইনিংস কোনো দাঁড়ায়নি কোনোভাবে। তো একতরফা ভাবে যে হারটা হলো, এখান থেকে কিন্তু কালকে বেরিয়ে এসে অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে রাতারাতি ম্যাচ, এবং এই ম্যাচটা কিন্তু জেতা খুবই দরকার বাংলাদেশের জন্য, যদি তাদের ফিউচারে ফাইনালটা খেলতে হয়। যদি মনে হয় না এই অ্যাটিটিউডে তাদের চলে যাবে, তাদের কিন্তু চলবে না। কারণ যখন ব্যাটিং কোল্যাপস করছে, কোয়ালিটি বোলিং এর সামনে একদম ধরাস করে পড়ে যাচ্ছে। ইন্ডিয়ার বোলিং যদি দেখি, হার্দিক পান্ডিয়া 2 ওভারে 14 রান, জসপ্রীত বুমরা 4 ওভারে 18 রান দিয়ে মাত্র 2 উইকেট। যে জসপ্রীত বুমরাকে আমরা ভাবছিলাম একটু আউট অফ কালার হয়ে গেছে পাকিস্তান ম্যাচে, বাট জসপ্রীত বুমরা ইজ ব্যাক। 4 ওভার 18 রান 2 উইকেট, মাত্র 4.5-এর ইকোনমি। বরুণ চক্রবর্তী 4 ওভারে 29 রান 2 উইকেট। বরুণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল পুরোপুরি রবীন্দ্র জাদেজা বোলিং এ যে কাজটা করতো সেই কাজটাই করছে। বোলিং একদম জাকারকে, মানে যেটা বলে হিন্দিতে, একদম শক্ত করে বোলিং করছে এবং রান লিক করে না। প্লাস বরুণ চক্রবর্তীর প্লাস পয়েন্ট হচ্ছে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেটও নিয়ে নেয়, ক্রুশাল উইকেট গুলোও কিন্তু নিয়ে নেয়। কুলদীপ যাদব আনপ্লেয়েবল এই এশিয়া কাপে এখনো অব্দি। 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট, 4.5-এর ইকোনমি। অক্ষর প্যাটেল একটু মার খেয়েছে, 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট। শিবম দুবেকে দিয়ে 1 ওভার করানো হয়, 10 রান খায়, এবং তিলক বর্মা মাত্র 3 বল করে, একটা রান দেয় এবং একটা উইকেট নিয়ে নেয়। এই ছিল ইন্ডিয়ার পারফরমেন্স, জবরদস্ত পারফরমেন্স বোলিং এ। ব্যাটিং এ কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েই যাচ্ছে। সূর্যকুমার যাদবের যে ব্যাটিং অর্ডারের ডিসিশন, সেটা কিন্তু রয়েই যাচ্ছে। বাট হোপ ফর দ্য বেস্ট ইন্ডিয়ার ম্যাচ
পরশুদিন আছে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা। দেখতে হবে ইন্ডিয়া কিভাবে জেতে এবং তারপর ফাইনাল কার সাথে খেলে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত এই ম্যাচটা নিয়ে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।